দুনিয়াতে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে, যখন নিজের কলিজার টুকরো সন্তান নিজের বাবাকে দেখে ভয়ে কুঁকড়ে যায়। ৮ বছরের একটা নিষ্পাপ কোমলমতি বাচ্চা, সে তার প্রিয় হলুদ ছাতাটা নিয়ে বৃষ্টি ভেজা সকালে স্কুলের পথে রওনা হয়েছিল। সে কি জানতো, সে যাকে সাহায্য করতে যাচ্ছে সেই মানুষটিই তার শরীরকে খুবলে খাবে এবং তার শৈশবকে জীবন্ত কবর দিয়ে দেবে। এটি কোনো বানানো গল্প নয়, দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত আর ভয়ঙ্কর এক সত্য ঘটনা। আজকের এই গল্পটি দেখার পর আপনার চোখের জল ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। সিনেমার শুরুতে আমরা খুব সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের দেখা পাই, যেখানে বাবা ডংহন একজন পরিশ্রমী মেকানিক। তেল কালিমাখা পোশাকে তার দিনের অধিকাংশ সময়টাই চলে যায় ফ্যাক্টরি ইঞ্জিনের শব্দে। জীবনে তার একটাই লক্ষ্য, তার ছোট্ট সংসারকে একটু সুখে শান্তিতে রাখা। অন্যদিকে মা মিহি তাদের বাড়ির সাথেই থাকা ছোট্ট দোকানটি দেখভাল করে, আর তাদের একমাত্র আদরের মেয়ে ৮ বছরের সোয়ানের হাসি মুখ দেখে তাদের সারাদিনের কষ্ট আর ক্লান্তি নিমেষেই মুছে যায়। সোয়ান খুব শান্ত আর বুদ্ধিমতী। সে তার বন্ধুদের সাথে মিশতে চাইতো, খেলতে চাইতো, কিন্তু তার বন্ধুরা ক্লাসের সহপাঠীরা তাকে এড়িয়ে চলত। তবু সে হাসি মুখে নিজের মতো থাকার চেষ্টা করত। এরপর আসে সেই অভিশপ্ত বৃষ্টির দিন। মা মিহি সোয়ানকে স্কুলে পৌঁছে দিতে চাইলেন, কিন্তু সোয়ান জেদ ধরল যে সে বড় হয়ে গেছে, সে একাই যেতে পারবে। বৃষ্টির শব্দে চাপা পড়ে গিয়েছিল মা মিহির সেই শেষ বারো, সাবধানে যাস মা। সোয়ান তার প্রিয় হলুদ ছাতাটা মাথায় দিয়ে মেইন রোড ধরে স্কুলের দিকে রওনা দেয়। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই মানুষরূপী হায়না, জরাজীর্ণ কাপড় আর হাতে একটা ভেজা সাদা ঘড়ি। লোকটি সোয়ানকে বলে, খুকি, আমি ভিজে গিয়েছি, তুমি কি আমাকে তোমার ছাতাটা দিয়ে একটু এগিয়ে দেবে? সাহায্য করার অদম্য ইচ্ছাটাই সোয়ানের জন্য কাল হয়ে দাঁড়ালো। লোকটি তাকে ভুলিয়ে একটা নির্জন কনস্ট্রাকশন সাইটে নিয়ে যায়। এরপর সেখানে যা হয় তা কোনো সভ্য সমাজের গল্প নয়। সোয়ানকে সেই পিশাচ মারাত্মকভাবে নির্যাতন করে একেবারে আধমরা অবস্থায় ফেলে রেখে যায়। সোয়ানের বাঁচার ইচ্ছাটা ছিল অত্যন্ত প্রবল। সে ওই রক্তাক্ত শরীর নিয়ে জরুরি হেল্পলাইন 911 নাম্বারে কল দেয়। যখন খবরটা ডংহুনের কাছে পৌঁছায় তখন সে ফ্যাক্টরিতে কাজে ব্যস্ত ছিল। হাসপাতালের করিডোরে যখন ডংহুন আর মিহি এসে পৌঁছায়, তখনও তারা কল্পনাও করতে পারেনি তাদের মেয়ের এখন কী অবস্থা। সোয়ানের এমন বীভৎস একটা চেহারা তাদের যে এ জীবনে দেখতে হতে পারে, সেটা তারা স্বপ্নেও ভাবেনি। অবস্থা গুরুতর হওয়ায় সোয়ানকে অপারেশনের জন্য নেওয়া হয়। ডক্টর সোয়ানের বাবাকে জানায় যে আপনার মেয়ের কোলন, রেকটাম সহ প্রজননতন্ত্রের অনেকটা অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ওটি করে ফেলে দিতে হবে। এজন্য সে আর কোনোদিনই স্বাভাবিকভাবে টয়লেট করতে পারবে না। এখন থেকে সোয়ানের পেটের বাম পাশে একটা কোলোস্টমি ব্যাগ লাগিয়ে রাখা হবে, অর্থাৎ আর্টিফিশিয়াল টয়লেট ব্যাগ। বুঝতেই পারছেন একজন বাবার কাছে এর চেয়ে বড় অভিশাপ আর কী বা হতে পারে। অপারেশনের পর ছোট্ট সোয়ান চোখ মেলে তাকায়। বাবাকে দেখে ভাঙা ভাঙা কণ্ঠে সে বলে ওঠে, বাবা, তুমি এসেছো? তুমি আর মা তো সারাদিন অনেক ব্যস্ত থাকো, এজন্য আমি তোমাদের বিরক্ত না করে বরং 911-এ কল দিয়েছিলাম। বাবা, আমি কি কোনো ভুল করেছি? আমার সাথে ওই দুষ্টু লোকটা কেন অমন করলো? এসব প্রশ্নের কোনো উত্তর বাবা ডংহনের কাছে ছিল না। আদরের কন্যাকে পরম স্নেহে সান্ত্বনা দিতে থাকলেও ভেতরে ভেতরে ডংহন ভেঙে চুরে একেবারে শেষ হয়ে যাচ্ছিল। ইতোমধ্যে ক্রাইম স্পট থেকে কিছু ফিঙ্গারপ্রিন্ট পুলিশের হাতে চলে আসায় সম্ভাব্য ব্যক্তির নাম এবং তার লোকেশন পুলিশ জেনে যায়। কিন্তু পর্যাপ্ত এভিডেন্স, যেমন সিসি ক্যামেরা ফুটেজ, ডিএনএ স্যাম্পল, এমনকি অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকায় তাকে এখনই গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তাই ভিকটিম যতক্ষণ পর্যন্ত না দোষীকে দেখে শনাক্ত না করতে পারবে, ততক্ষণ তাকে ধরে আনা সম্ভব না। বাবা মায়ের সম্মতিতে সোয়ানকে ধীরে ধীরে স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনার জন্য আর একই সাথে অপরাধীকে চিহ্নিত করতে পুলিশ একজন মনোরোগ বিশেষজ্ঞকে নিযুক্ত করে। সম্ভাব্য অপরাধীদের ছবির তালিকা থেকে সোয়ান আসল দোষী তথা নরপিশাচকে শনাক্ত করে ফেলে। পর্যাপ্ত প্রমাণ হাতে চলে আসায় পুলিশ তাদের ফোর্স সাথে নিয়ে অপরাধীকে তার লোকেশন থেকে আটক করে ফেলে। অন্যদিকে এই পাশবিক নির্যাতনের কারণে সোয়ানের অপূরণীয় শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও সে ভয়ানক ট্রমাটাইজড ছিল। অর্থাৎ নির্যাতনের সেই আতঙ্ক তার মস্তিষ্কে এমনভাবে গেঁথে গেছে যে সে এখন যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে দেখলেই আতঙ্কিত হয়ে ওঠে।
এমনকি তার নিজের বাবা যখন মিডিয়ার হাত থেকে আড়াল করতে, তাকে রক্ষা করতে অন্য কেবিনে নিয়ে যায়, তখন সে ভয়ে কুঁকড়ে যায় এবং চিৎকার করে ওঠে। নিজের সন্তান যখন বাবাকে জানোয়ার ভেবে ভয় পায়, সেই কষ্ট ডংহনকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। ওদিকে সাইকিয়াট্রিস্ট জানসুকের পরামর্শে মিহি, তার বান্ধবী মিরান এবং এক মহিলা পুলিশ কনস্টেবল সোয়ানের পছন্দের কার্টুনের ক্যারেক্টার কস্টিউম পরে তাকে মেন্টালি ফ্রি রাখার চেষ্টা করতে থাকে। তার বাবাও হার মানেনি। তিনিও সিদ্ধান্ত নেন যেভাবেই হোক মেয়ের মুখের সেই পুরনো মায়াময় হাসিটুকু তাকে ফিরিয়ে আনতেই হবে। ডংহুন একটা বিশাল কোকোমং কার্টুনের কস্টিউম ভাড়া করে। প্রচণ্ড গরমের মধ্যেও সে ওই ভারী পোশাকটা পরে মেয়ের কেবিনে নিয়ে নাচত, মজা করত। সোয়ান ভাবত এটা হয়তো তার পছন্দের কার্টুনের কোনো কাল্পনিক বন্ধু। সে ওই কার্টুনের হাত ধরত, কথা বলতো, মজা করত, তাকে আনন্দে জড়িয়ে ধরত। কিন্তু কার্টুনের মাস্কের ভেতরে থাকা ডংহুনের চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ত। এটিই হয়তো পৃথিবীর সবচেয়ে করুণ আর নিঃস্বার্থ ভালোবাসা। ওদিকে অপরাধীকে কোর্টে তোলা হয়। ট্রায়ালের প্রথম দিন সে দাবি করে যে সে ওই দিন মাতাল ছিল, আর সে কি করেছিল সেটা তার মনে নেই। এক কথায় সে এই ঘটনাটা পুরোপুরি অস্বীকার করে। দক্ষিণ কোরিয়ার তৎকালীন আইনে মাতাল থাকাটাকে খুব লঘু সাজার অজুহাত হিসেবে ব্যবহার করা হতো। আদালতে রায়ের দিন ঘনিয়ে আসে। সোয়ান তার মায়ের সাথে কোর্টে হাজির হয়ে পর্দার আড়ালে থেকে দ্বিতীয়বারের মতো লোকটিকে শনাক্ত করে। অপরাধী তার নিজেকে আবারও নির্দোষ বলে দাবি করে, কারণ সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। ডংহুন আশা করেছিল যে আদালত হয়তো এই নারকীয় কর্মকাণ্ডে সুবিচার করবে, তাকে মৃত্যুদণ্ড দিবে। কিন্তু বিচারক রায় দিলেন আসামির সকল কর্মকাণ্ড প্রমাণিত হলেও সে যেহেতু মাতাল ছিল, এজন্য তাকে মাত্র 12 বছরের কারাদণ্ড দেয়া হলো। এই রায় শুনে ডংহুন আর তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। সে উকিলের নেমপ্লেট নিয়ে আসামিকে মারতে যায়। ঠিক তখনই সোয়ান দৌড়ে এসে তার বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে বলে, বাবা চলো বাড়ি ফিরে যাই। সোয়ান জানত তার বাবা যদি আজকে খুন করে ফেলে, তাহলে সে তার বাবাকে চিরতরে হারিয়ে ফেলবে। দেখতে দেখতে সোয়ান আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। সে সুস্থ হয়ে উঠছে। স্কুলের বন্ধুরা এখন সব সময় তাকে সঙ্গ দেয়, তার সাথে সাথে থাকে। ডংহুন তখনও কোকোমং কার্টুনের সেই কস্টিউম পরে সোয়ানের সাথে এই বাস্তব দুনিয়াতে কাল্পনিক বন্ধুত্বটা অটল রেখে চলেছে। একদিন সোয়ান ঠিকই বুঝে যায় যে এই কার্টুনটি আসলে আর কেউ নয়, এটা হলো তার বাবা। সে কার্টুনের মাস্কটা খুলে দেয় এবং বাবার কপালে জমে থাকা ঘাম পরম মমতায় মুছে দেয়। তারা বুঝতে পারে জীবন হয়তো আগের মতো আর নিখুঁত হবে না, কিন্তু এই অকৃত্রিম মায়ার বাঁধন তারা আর কখনো ছেড়ে যাবে না। সিনেমার শেষ দিকে সোয়ানের একটা ছোট্ট ভাই জন্ম নেয়। সোয়ান তার ভাইয়ের নাম রাখে হ্যাপি। সোয়ান তার ডায়েরিতে লিখে রাখে, সব কিছুর পরেও বেঁচে থাকাটা অমূল্য এক আশীর্বাদ। সিনেমার পর্দার গল্পটা হয়তো এখানেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু বাস্তব জীবনের নিষ্ঠুরতা কল্পনাকেও হার মানিয়ে গিয়েছে। 2008 সালের সেই অভিশপ্ত দিনের আসল অপরাধী চো ডুসুন দীর্ঘ 12 বছর আয়েশ করে জেল খেটে 2020 সালে মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, যে মানুষটা একটা শিশুর শরীর এবং আত্মা দুটোকেই ক্ষতবিক্ষত করে দিয়েছিল, সে আজ মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। অন্যদিকে ছোট্ট সোয়ান, সে আজ একজন তরুণী, কিন্তু সেই 12 বছর আগের ক্ষত আজও টাটকা। আজও তাকে প্রতিটা মুহূর্ত সেই প্লাস্টিকের কোলেস্টমি ব্যাগ আর মানসিক ট্রমা নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। একবার নিজেকে প্রশ্ন করুন তো, একটা নিষ্পাপ শৈশবকে জীবন্ত কবর দেওয়ার শাস্তি কি মাত্র 12 বছরের জেল হতে পারে? আইন কি সত্যিই ভিকটিমের চোখের জল মোছাতে পেরেছে, নাকি স্রেফ নেশার অজুহাতে অপরাধীকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে? সোয়ানের এই গল্পটি যদি আপনার রক্তকে উত্তপ্ত না করে, তবে বুঝে নিন আমরা এক মৃত সমাজে বাস করছি। আজকের এই ভিডিওটি শুধু একটি মুভির এক্সপ্লানেশন নয়, এটি আমাদের চারপাশের অন্ধকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ। যদি এই পৈশাচিক অন্যায়ের বিরুদ্ধে আপনার মনে সামান্যতম ঘৃণা জন্মে থাকে, তবে কমেন্টে আপনার মতামত লিখুন। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও সচেতন করুন, যাতে আর কোনো সোয়ানকে সাহায্যের হার বাড়িয়ে দিয়ে জীবন উৎসর্গ করতে না হয়। মনে রাখবেন, আজ যদি আপনি চুপ থাকেন, কাল হয়তো আপনার কাছের কেউ এরকম অন্যায়ের শিকার হতে পারে। সচেতন থাকুন, প্রতিবাদী হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।